এসএসসি 27। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা বিগত ক্লাসে রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠনের একটা লেকচার আমরা দিয়েছি। আজকে হচ্ছে তার পরবর্তী পার্ট। এখানে আজকে আমরা আলোচ্য বিষয়ে পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং রাদারফোর্ড পরমাণু মডেল ও তার সীমাবদ্ধতা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমাদের সাথে আপনারা থাকবেন। তো বিগত ক্লাস আপনারা অবশ্যই দেখে নেবেন, ওইখানে আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম পরমাণুর পদার্থের গঠন সম্পর্কে। আজকে আমরা তারই অংশ অর্থাৎ একটা পদার্থের মধ্যে পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব। তো শুরুতে বলে রাখি, আমরা জানি যে পর্যায় সারণীতে 118টি মৌল আছে, আমরা সকলে এটা জ্ঞাত আছি। তো এই 118টা মৌলের পর্যায়ক্রমে 1 থেকে একদম 118টা পর্যন্ত মৌল আছে, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ, এবং তাদের যে পর্যায়ক্রমের যে সংখ্যাটা সেটাই হচ্ছে মূলত পারমাণবিক সংখ্যা। অথবা এইটাকে আমরা এভাবে বলতে পারি, আমরা যদি উদাহরণ হিসাবে আমরা নাইট্রোজেন নেই, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে 7। তার মানে এইখানে নাইট্রোজেনের মধ্যে প্রোটন আছে হচ্ছে গিয়ে 7টা। একটা পরমাণু হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে গঠিত, এবং এই পরমাণুর মধ্যে আমরা জানি যত সংখ্যক ইলেকট্রন থাকে তত সংখ্যক প্রোটন থাকে। তো আমরা এই যে প্রোটন সংখ্যাকে বলতে পারি আমরা পারমাণবিক সংখ্যা। এখন প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যাও তত হবে। মৌলের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে, এবং ইলেকট্রন হচ্ছে পরমাণুর চারদিকে বেষ্টন অবস্থায় নির্দিষ্ট কক্ষপথে ঘুরে থাকে। তো সেই সম্পর্কে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল আছে, সেটাতে আমরা জানবো। তার আগে শুধু এটাই জেনে রাখি, কোনো একটি মৌলের প্রোটন সংখ্যাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। তারপর হচ্ছে ভর সংখ্যা। একটা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে গিয়ে যে নিউট্রন এবং প্রোটন থাকে, এই নিউট্রন এবং প্রোটনের যোগফলকেই মূলত ভর সংখ্যা বলা হয়। অর্থাৎ আমরা একটা পরমাণু যদি এইভাবে একটু আঁকানোর চেষ্টা করি, তো পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো এইভাবে তার নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস ধরে নেই আমরা। তো এইটার মধ্যে হচ্ছে গিয়ে প্রোটন এবং নিউট্রন, এই দুইটি কণা থাকে, এবং ইলেকট্রন হচ্ছে এইভাবে বৃত্তাকার পথে আবর্তন করে। তো এই যে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক, এবং এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। একটা প্রশ্ন আছে, দেখবেন তো প্রায় এখান থেকে একটু প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে এরকম যে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন? তো এই প্রশ্নটা একটু বলার চেষ্টা করি। তো একটা পরমাণুর মধ্যে আমরা জানি যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে ঠিক তত সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে। অর্থাৎ আমরা উদাহরণ হিসাবে নাইট্রোজেন নিলে, নাইট্রোজেনের মধ্যে বা নাইট্রোজেন পরমাণুর মধ্যে কেন্দ্রে প্রোটন সংখ্যা হবে 7, এবং বাইরে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 7। ইলেকট্রন সংখ্যার চার্জ হচ্ছে প্লাস এবং প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে মাইনাস। তো যত সংখ্যক ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন কণা পরমাণু নিউক্লিয়াসে থাকে বা কেন্দ্রের মধ্যে থাকে, ঠিক তত সংখ্যক ঋণাত্মক কণাসমূহ ইলেকট্রনগুলো তার চারদিকে পরিভ্রমণ করে। আর আমরা জানি যে সমধর্মী চার্জ আকর্ষণ করে, এবং সমধর্মী চার্জগুলো বিকর্ষণ করে, এবং বিপরীতধর্মী চার্জগুলো আকর্ষণ করে থাকে। এই জন্য এখানে বিপরীতধর্মী চার্জগুলো থাকার কারণে পরস্পরেই এখানে নাকচ করে দেয়, বা আমরা বলতে পারি যে সামগ্রিকভাবে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ থাকে। এবং আমরা নিউটনের তো কোনো চার্জ নেই, এটা হচ্ছে চার্জ নিরপেক্ষ বা আধানহীন, চার্জ নেই এটাতে। তো প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান, পরমাণুতে সমান সংখ্যক থাকে বিধায় তারা বিদ্যুৎ নিরপেক্ষ থাকে। এবং পরবর্তীতে আমরা জানতে পারবো যে কিভাবে একটা পরমাণুকে আয়হিত করা হয় বা আয়নে পরিণত করা হয়, এটা কিন্তু আমরা পরবর্তী ধীরে ধীরে জানতে পারবো। শুধু এতটুকু জেনে রাখি, আমাদের আজকের লেকচার এতটুকু আমাদের জানার প্রয়োজন আছে। তো এইটা গেল। তার মানে তাহলে ভর সংখ্যার টপিকটা আমরা একটু ক্লিয়ার হই। ভর সংখ্যা হচ্ছে এই যে মৌলের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা থাকে তাদের সমষ্টি হচ্ছে গিয়ে ভর সংখ্যা। বুঝা গেল? তো আপনারা অবশ্যই এটা টপিক থেকে পড়ে নেবে, আপনাদের বই থেকে পড়ে নেবেন। সবগুলো আপনারা মানে অনলাইন খুঁজলে হবে না,
বা বিভিন্ন সোর্স থেকে আমাদের জানলে হবে না, কিছু কাজগুলো আছে অবশ্যই আমাদেরকে নিজেকে করে নিতে হবে। তো আপনারা অবশ্যই বই পড়বেন, বই পড়ে সেগুলা জানবেন। এবং আমরা এতটুকুই আজকে ভর সংখ্যা বুঝতে পারলাম। তারপরে এখন আমরা জানতে পারবো হচ্ছে পরমাণু সম্পর্কে, বা একটা পরমাণু দেখতে কিরকম হয়। আসলে বাস্তবে তো আমরা কেউই পরমাণু দেখি নাই। এই জগতে যা কিছু আছে সবই হচ্ছে অসংখ্য পরমাণু সমষ্টি বা সমাহার, ইলেকট্রন প্রোটন নিউট্রনের সমাহার। আমরা তো আর দেখিনি। তো বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিজ্ঞানীদের বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি। তো যে থমসন, যিনি কিনা সর্বপ্রথম পরমাণু সম্পর্কে হয়তো মডেল প্রস্তাব করেছেন, কিন্তু ইলেকট্রনের উপর ভিত্তি করে রাদারফোর্ডই সর্বপ্রথম একটি সুন্দর পরমাণুর গঠন আমাদেরকে দিয়েছিলেন। তো আমরা আজকে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো রাদারফোর্ড পরমাণু মডেল প্রায় 1911 সালে উনি এই পরমাণু মডেলটি প্রস্তাবনা করেছেন। তো উনার যে পরমাণুর মডেলটি বলেছেন, সেখানে উনি বলছেন যে এটা হচ্ছে একটা রাদারফোর্ডের পরমাণুর মডেল, এটা আমরা এখানে আগে থেকে আঁকিয়ে নিয়েছি। তো এখানের মধ্যে উনি বলেছেন যে একটা পরমাণুর কেন্দ্র থাকে, অর্থাৎ একটা পরমাণুর সেন্টার থাকে, যে সেন্টারে কিনা না ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন থাকে এবং চার্জ আধানহীন হিসাবে, অর্থাৎ চার্জহীন হিসাবে নিউট্রন থাকে, যেটা হচ্ছে পরমাণুর কেন্দ্র। তো এখান থেকে একটা জিনিস আমরা মনে রাখতে পারি যে রাদারফোর্ড কিন্তু তার পরমাণুর মডেলের মাধ্যমে নিউক্লিয়াসের সম্পর্কে কিন্তু ধারণা দিতে পেরেছেন, বা পরমাণুর কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াস আছে এইটা সম্পর্কে কিন্তু উনি সিদ্ধান্ত দিয়েছেন। আচ্ছা, তারপরে বলছেন যে উনি যে এই যে সমস্ত যে পরমাণুর মডেল আছে, এই পরমাণুর মডেলের বেশিরভাগ জায়গায় ফাঁকা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মডেলটার মধ্যে এই জায়গাটুকু হচ্ছে কিন্তু বেশিরভাগই ফাঁকা। এবং উনি বলছেন যে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারদিকে ঋণাত্মক আধান বিশিষ্ট যে কণা, যার নাম হচ্ছে ইলেকট্রন, সেইভাবে ঘুরে, অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, সেটা জানলাম। এবং উনি আরো বলছেন যে আমরা এই পর্যন্ত যা জানতে পারতেছি এগুলো কিন্তু সব হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেলের প্রস্তাবনা। অর্থাৎ উনি এই পরমাণুর মডেল আবিষ্কার করতে গিয়ে কি কি পেয়েছিলেন বা কি কি উনি লিখেছিলেন সেগুলাই কিন্তু আমরা জানতেছি। এবং উনি বলছেন যে সূর্যকে যেভাবে কেন্দ্র করে সৌর জগতের গ্রহগুলো আবর্তিত হয় বা ঘুরে, ঠিক তেমনিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ইলেকট্রনগুলো ঘুরে। এই জন্য কিন্তু এই রাদারফোর্ড পরমাণু মডেলকে সোলার সিস্টেম বা সৌর মডেল বলা হয়। এবং নিউক্লিয়াস সম্পর্কে যেহেতু উনি ধারণা দিয়েছেন, এই জন্য এটাকে এই পরমাণু মডেলকে নিউক্লিয়ার মডেলও হিসাবে বলা যায়। তো উনি বলছেন যে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস, যেহেতু নিউট্রনের কোনো চার্জ নেই, তার মানে এখানে প্রোটন আছে, এবং প্রোটনের চার্জ কি আমরা নিউক্লিয়াসের চার্জ হিসেবে ধরে নিতে পারি। অতএব পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং বাইরে হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আচ্ছা, তারপর রাদারফোর্ডের পরমাণুর মডেলকে এই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণুর মডেল। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি বলছেন যে সামগ্রিকভাবে চার্জ শূন্য থাকে, যা কিনা না আমরা একটু আগেই সেটা আমরা জেনেছি যে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে তত সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে, আর সেই চার্জগুলো পরস্পর বিপরীতধর্মী হওয়ার কারণে সামগ্রিকভাবে সেটা বিদ্যুৎ নিরপেক্ষ কিংবা সামগ্রিকভাবে সেটার চার্জ শূন্য থাকে। এই ছিল আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল। আপনাদের বইয়ে খুব সুন্দরভাবে সেটা বলে দেওয়া আছে, আপনারা এটা খুবই সুন্দরভাবে পড়ে নেবেন। তো এইখান থেকে আমরা একটু সীমাবদ্ধতা জানার চেষ্টা করি। আসলে আমরা তো মানব জাতি, আমাদের সকলেরই কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। তো তেমনিভাবে রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিছু সীমাবদ্ধতা আছে বা ওনার কোনো ত্রুটি আছে, আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। তো রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে সেই সম্পর্কে কিন্তু উনি নির্দিষ্টভাবে কোনো ধারণা দেন নাই। অর্থাৎ আমরা যদি বলি যে এই কেন্দ্রকে ঘুরে যখন ইলেকট্রনগুলো ঘুরে, তখন সেটা কিভাবে ঘুরে, বৃত্তাকার ঘুরে কিনা উপবৃত্তাকার ঘুরে, এইভাবে কিন্তু কোনো নির্দিষ্ট কক্ষপথ সম্পর্কে কিন্তু উনি ধারণা দিতে পারেননি। এটা হচ্ছে ওনার একটা সীমাবদ্ধতা। অর্থাৎ আমরা বলতে পারি যে কক্ষপথ সম্পর্কিত যে ত্রুটি, সেটা হচ্ছে উনি নির্দিষ্ট কোনো আকৃতি সম্পর্কে বা কক্ষপথের আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি। তারপর বলছে যে
সৌরজগতের সাথে যেহেতু উনি তুলনা করেছিলেন, এই জন্য সৌর মডেল বলা হয়েছিল। তো সূর্যর যে আছে কিংবা সূর্যের যে চারপাশে যে গ্রহগুলো আছে ওগুলা হচ্ছে কিন্তু আধানহীন, অর্থাৎ এদের কিন্তু কোনো আধান নেই। আমরা বড় ক্লাসে অবশ্যই জানবো পৃথিবীর বিভব কিন্তু হচ্ছে শূন্য। ঠিক আছে, তো এইগুলার থেকে কিন্তু আপনি যদি কিছু আদান দেন বা কিছু আদান নেন, এতে কিন্তু তাদের কোনো পার্থক্য হবে না। অতএব এই আধানহীন বস্তুর সাথে বা চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা দেওয়া যায় না। অর্থাৎ আপনার কাছে যা আছে আর অন্যজনের কাছে তা নেই, তো এইভাবে কিন্তু তুলনা দেওয়া যেতে পারে না। অর্থাৎ চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর তুলনা দেওয়াটা সম্পূর্ণ একটা ভুল। তো এই জন্য এটা হচ্ছে ওনার একটা সীমাবদ্ধতা। তারপর উনি বলছেন যে একের অধিক ইলেকট্রন সম্পর্কে উনি কোনো ধারণা দিতে পারেননি। অর্থাৎ আমরা জানি যে এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন এইভাবে তো ঘুরে কক্ষপথে। একের অধিক ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, সাংঘর্ষিক হবে কিনা না, বা কিভাবে তাদের অবস্থান থাকবে, এগুলো সম্পর্কে উনি কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথমটা ছিল ওনার এই কক্ষপথের আকার সম্পর্কিত সীমাবদ্ধতা, দ্বিতীয়টি হচ্ছে ওনার যে তুলনা, অর্থাৎ সূর্য গ্রহের সাথে যেভাবে উনি ইলেকট্রনের এবং প্রোটনের তুলনা দিয়েছিলেন সেটা, এবং তৃতীয়ত হচ্ছে এই যে একাধিক ইলেকট্রনগুলো কিভাবে পরিক্রমণ করবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেটা। এবং আরেকটি তথ্য হচ্ছে যে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘুরবে, তখন ঘুরতে ঘুরতে একসময় কি হবে, ঘুরতে 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 তাদের শক্তি হ্রাস পাবে। ঘুরতে ঘুরতে শক্তি হ্রাস পেতে 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 একসময় গিয়ে নিউক্লিয়াসের দিকে পতিত হবে। কেন পতিত হবে? কারণ এখানে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ, আর বাইরের দিকে আছে ঋণাত্মক চার্জ ইলেকট্রন। তো পরস্পর বিপরীতধর্মী চার্জ তো পরস্পরকে আকর্ষণ করবেই, স্বাভাবিক যে বৈশিষ্ট্য আমরা বুঝতে পারি। তো এইভাবে যখন কেন্দ্রের দিকে প্রোটন আর ঋণাত্মক চার্জকে আকর্ষণ করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে, তখন এভাবে ঘুরতে ঘুরতে একসময় কেন্দ্রের দিকে পতিত হয়ে যাবে। আর কেন্দ্রের দিকে পতিত হওয়ার পর সেটাকে ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে তো এইরকম ঘটে না। আমাদের এই জগতে যত সবকিছুই বস্তুগুলাই তো পদার্থ দিয়ে তৈরি, এবং এইভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। যদি বাস্তবে এইরকম হতো তাহলে পদার্থের কোনো অস্তিত্বই থাকতো না, কিন্তু আদৌ এইরকম কোনো ঘটনা ঘটে না। অতএব আমরা বলতে পারি যে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী রাদারফোর্ডের পরমাণুর মডেলটি সঠিক নয়। তো পরবর্তীতে আমরা জানতে পারবো বুর পরমাণু মডেল সম্পর্কে। এই যে বুর পরমাণুর মডেল আছে, এই বুর পরমাণুর মডেলটা মূলত হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটিগুলো আছে এই ত্রুটির উপর প্রতিষ্ঠিত। অতএব যেহেতু রাদারফোর্ড পরমাণু মডেলটি সর্বপ্রথম উনি নিউক্লিয়াস এবং ইলেকট্রনের সম্পর্কিত, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ঘুরে, এটা সম্পর্কে বলেছেন। এই জন্য রাদারফোর্ড পরমাণু মডেলটি আমরা ভিত্তি ধরতে পারি, রসায়নের ভিত্তি ধরতে পারি। রসায়ন পড়তে গেলে কিন্তু উনার পরমাণু মডেল সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে আমরা একটু জানতে পারলাম, সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারলাম। আমরা বোর্ডে হয়তো লেখি নাই সেগুলো, কিন্তু আপনারা অবশ্যই বই থেকে সেগুলো পড়ে নেবেন খুব সুন্দরভাবে। আর আমরা যতটুকু পারি সেতটুকুই বলার চেষ্টা করেছি, এবং এগুলোই হচ্ছে রাদারফোর্ড পরমাণুর মডেল। আমরা নেক্সট পার্টে হয়তো বুর পরমাণুর মডেল এবং ওনার মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা রাখবো। ধন্যবাদ সাথে থাকার জন্য।